আস্তে আস্তে তুমি আমার সবটা জুড়ে নিজের আধিপত্য ছড়িয়ে দিয়েছ। কখনো আমাকে ছেড়ে যেও না। তোমাকে পেয়ে আমার জীবনের রং পাল্টে গেছে। শ্যামা ফিরোজের বুকে মাথা রেখে বুঝতে পারে গম্ভীর মুখ ছেলেটা তার জন্য কতটা ব্যাকুল। শ্যামা শক্ত করে জড়িয়ে ধরে বলল, কখনো ছেড়ে যাব না। একটু দূর হতে টর্চ লাইটের আলো এসে দুজনের উপর পড়ে। হঠাৎ আলো আসাতে দুজন ছিটকে দূরে সরে যায়। টর্চ লাইট নিয়ে রিপন এগিয়ে আসে। শ্যামার কাছে এসে ঠান্ডা কণ্ঠে বলল, বাড়ি চল। ঠান্ডা কণ্ঠ শুনে শ্যামার গলা শুকিয়ে যায়। বাড়ি এসে রিপন স্বপন ইসলামের কাছে যায়। শান্ত কণ্ঠে বলে, আব্বা, সে আমার বিয়ে ওনারা ভাঙেনি, কিন্তু অন্য কেউ ভেঙেছে, আর কে ভেঙেছে তা জানতে পেরেছি। স্বপন ইসলাম উত্তেজিত হয়ে বলল। কে? শ্যামার সারা শরীর থরথর করে কাঁপে। আজকে কি করে রক্ষা পাবে? শান্তা বলেছিল শ্যামা প্রেম করে, কিন্তু রিপন সেই কথার গুরুত্ব দেয়নি। সে কখনো ভাবেনি শ্যামা এমন কিছুতে নিজেকে জড়াবে। আসলে শ্যামাকে দেখে কখনো মনে হয়নি প্রেমের মতো কোনো সম্পর্কে জড়াতে পারে। পরিবারের সবার ছোট বলে অগাধ ভালোবাসার মাঝে যে এমন কাজ করবে এটা কারো কল্পনাই ছিল না। বিয়ে ঠিক হয়ে হঠাৎ করে বিয়ে ভেঙে যাওয়ায় রিপনের মনে সন্দেহ জাগে। ওনারা পারলে ওই দিনই বিয়ে করিয়ে নিয়ে যেত, কিন্তু এত পছন্দের মাঝে বিয়ে ভেঙে দেওয়ার মানে কি? রিপন হাল ছাড়েনি, প্রতিনিয়ত অনুসন্ধান করেছে। কঠিন চেষ্টার পরে জানতে পারে কে এই কাজ করেছে। জানার পরে রিপনের হাত শক্ত হয়ে যায়, মুখের ভাবভঙ্গি হয় আগুনের ন্যায়। বিয়ে আর কেউ না, ফিরোজ ভেঙেছে। এই সত্য রিপনকে সন্ধ্যা হতে তাড়া করছে। ফিরোজ এই কাজ কেন করেছে সেটা ভাবতে ভাবতে কারণটাও চোখের সামনে এসে পড়েছে। নিজের চাক্ষুষ শত্রুর বুকে ছোট বোনকে দেখে তার তিক্ত অনুভূতি হয়েছে। ইচ্ছে হয়েছে বোনকে সেখানেই কবর দিয়ে ফেলে। রিপনের দিকে তাকিয়ে স্বপন ইসলাম ভয়াবহ কিছু দারাজ গলায় প্রশ্ন করে। কে? নাম বল। রিপন রক্তচক্ষু নিয়ে শ্যামার দিকে তাকায়। ভাইয়ের চোখের এমন দৃষ্টি দেখে শ্যামার অন্তরাত্মা কেঁপে ওঠে। রিপন তার আব্বাকে বলল, আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন। রিপনের কথায় সবাই অবাক। বিয়ে ভাঙার সাথে কি শ্যামা যুক্ত? তাহলে কি শ্যামাই বিয়েটা ভেঙেছে? কিন্তু কেন? এমন হাজারো প্রশ্ন নিয়ে হতবিহ্বল চোখে সবাই শ্যামার দিকে তাকায়। স্বপন ইসলাম মেয়ের দিকে তাকিয়ে বলল। ও কি বলবে? রিপন শ্যামার দিকে তাকিয়ে বলল, যা বলার এই অসভ্যই বলবে। ফাতেমা বেগম উৎকণ্ঠা নিয়ে জানতে চাইল, কি বলছিস? বিয়ে কি করে ভাঙবে? তা ও জানবে কিভাবে? রিপন বলল, তুই বলবি নাকি আমি বলবো? বাবা ভাইয়ের সামনে এমন পরিস্থিতি শ্যামা আশা করেনি। সবার ভয়ে ইতিমধ্যেই চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিয়েছে। রিপনের কথায় বুকের কাঁপন বাড়ে, দম আটকে আসে। শ্যামাকে কাঁদতে দেখে রিপন আরও রেগে যায়। পা বাড়িয়ে শ্যামার গালে শক্ত হাতে থাপ্পড় বসায়। শ্যামা ছিটকে দূরে সরে যায়। রিপন ক্ষান্ত হয় না, চুলের মুঠি ধরে গালে থাপ্পড় দেয়। রিপনের এমন উগ্র কাজে সবাই অবাক হয়ে যায়। হতবিহ্বল রেশ কাটিয়ে রিপনের থেকে শ্যামাকে আলাদা করে। হঠাৎ করে মেয়ের উপর এমন আক্রমণের জন্য স্বপন ইসলাম ও ছেলের উপর রেগে যায়। ওকে মা, রসিস কেন? রিপন চেঁচিয়ে বলল, তোমার মেয়ে প্রেম করে কার সাথে জানো? ফিরোজার সাথে। রিপনের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। স্বপন ইসলাম মেয়ের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে থমকে যায়। শ্যামার সারা শরীর ভয়ে কাঁপছে। রিপনের থাপ্পড়ের ফলে কান মাথা তবদা লেগে গেছে। চোখের পানি ঝরছে নিঃশব্দে। স্বপন ইসলাম তার দিকে নিঃশব্দে এগিয়ে আসে। শ্যামা মাথা তুলে তাকায় না। স্বপন ইসলাম মেয়েকে বলল, এসব সত্যি? শ্যামা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মেয়ের নিশ্চুপতায় স্বপন ইসলামের ভেতরটায় দাও দাও করে আগুন জ্বলে ওঠে। নিশ্চুপ থাকা মানে সম্মতি দেওয়া। ওনার রাগে পারদ তরতর করে বাড়ে। হুঙ্কার দিয়ে বলল, কিরে, কথা বলতে পারিস না? শ্যামা পিছিয়ে যায়। কান্নার দমকে শরীর কেঁপে উঠছে। স্বপন ইসলামের মাথায় রক্ত উঠে যায়। মুহূর্তে এগিয়ে এসে শ্যামার গলা টিপে ধরে। তীব্র আক্রোশে মেরে ফেলতে চায় জন্ম দেওয়া মেয়েকে। মুখ দিয়ে চেঁচিয়ে বলেন, উত্তর বাচ্চা, এই কুলাঙ্গারের সাথে প্রেম করার জন্য তোকে জন্ম দিয়েছিলাম? ওনার পুরুষালী হাতের চাপে শ্যামার মুখ কালো হয়ে যাচ্ছে। শান্তার ফাতেমা মিলে ওনাকে ছাড়িয়ে আনে। শ্যামা গলায় ধরে কাশতে থাকে। স্বপন ইসলামের রাগ কমে না। উনি হাতের কাছে বাটি দিয়ে আঘাত করে শোকেসের আয়না ভেঙে ফেলে। ফাতেমা বেগম শ্বাস টানা মেয়ের দিকে তাকিয়ে বলল, মেয়েকে মেরে ফেলবেন নাকি? ফাতেমা বেগমের কথায় শ্যামার রাগ ওনার উপর আসে। বাম গালে তীব্র শব্দ করে থাপ্পড় দিয়ে ফাতেমা বেগমকে পাথর বানিয়ে দেয়। মায়ের এই অবস্থা দেখে শ্যামার কষ্ট লাগে। তার দোষে তার আম্মাকে ভুগতে হচ্ছে। স্বপন ইসলাম চিবিয়ে চিবিয়ে বলল, কত ভালো বিয়েটা ভাঙলো এই অসভ্য ছেলের জন্য। এই, তোর চোখ নাই? ভালো খারাপ বুঝিস না? মদখোর জুয়াখোর এক ভাদাইম্যাকে পছন্দ হলো, আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি? শ্যামার বুকটা কেঁপে ওঠে। সে আসলেই তার আব্বার তাজা বিশ্বাসে দাগ লাগিয়েছে। এই যে বাবা মায়ের কষ্টটা তার ভালো লাগছে না। আবার প্রেমে পাগল মন ও ফিরোজকে ছাড়া কিছু চায় না। শ্যামা আস্তে করে বলল, আব্বা। স্বপন ইসলাম দ্বিগুণ রেগে যায়। হুঙ্কার দিয়ে বলল, তুই আমাকে আব্বা বলবি না। তোর মতো মেয়ে আমার লাগবে না। শান্তা, এই অবদ্ধ মেয়েকে এখান থেকে চলে যেতে বলো।
শ্যামা নিজেই চলে যায় রুমে, গিয়ে ফুপিয়ে ওঠে। বিছানায় বসে হাত দিয়ে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে। জীবনের এই পরিস্থিতির কথা সে কখনো ভাবেনি। যখন এসব মনে হয়েছে সে ভেবেছে মোকাবেলা করতে পারবে, কিন্তু এখন মনে হচ্ছে ভাবা আর পরিস্থিতির কাঠগড়ায় দাঁড়ানো এক কথা না। মানসিক চাপে শ্যামার দম বন্ধ হয়ে আসে। মোবাইলে টুং করে শব্দ হলে শ্যামা মোবাইল হাতে নেয়। ফিরোজ তাকে মেসেজ দিয়েছে। ফিরোজের মেসেজ দেখে শ্যামার বুকটা ভারী হয়ে আসে, চোখ জ্বালা করে আবারও টপটপ করে চোখের পানি পড়ে। ফিরোজ তখনও বাড়ি যায়নি, চিন্তায় রাস্তায় পায়চারি করছে। সে শতভাগ নিশ্চিত যে রিপন দুজনকে আলিঙ্গনরত অবস্থায় দেখে ফেলেছে। রাগী রিপন তার ফুলটাকে কি করবে ভাবতে শরীরে ঘাম ছাড়ছে। সে জানে আমাদের পরিবারের লোকজন তাকে পছন্দ করে না। মোবাইল হাতে নিয়ে সে মেসেজ পাঠায়। ফিরোজের মেসেজটা শ্যামা আবারও পড়ে। শ্যামা, তুমি ঠিক আছো? শ্যামা দম আটকে মেসেজের রিপ্লাই দেয়। ঠিক আছি। ফিরোজ ভ্রু কুচকে মোবাইলের দিকে তাকিয়ে আছে। শ্যামার মেসেজটা তার বিশ্বাস হচ্ছে না। সে ফোন দেয়। শ্যামার সাথে সাথে রিসিভ করে। ফোন দিয়েছেন কেন? শ্যামার জড়ানো কণ্ঠ শুনে ফিরোজ বলল, কি হয়েছে আমাকে বলো। প্রিয় মানুষের কথা শুনে শ্যামার কান্নার দমক বাড়ে। ফিসফিস করে বলল। ভাইয়া সব জেনে গেছে। ফিরোজ কিছুক্ষণ চুপ থেকে বলল, কিভাবে? জানি না, বিয়ে ভেঙেছেন এটাও জানে। শ্যামার কান্না শুনে ফিরোজ বলল। তোমাকে মেরেছে? শ্যামা নিশ্চুপ হয়ে থাকে। ফিরোজ নরম কণ্ঠে আবারও ডাকে। শ্যামা। এই ফিরোজের মতো তাকে কেউ এত ভালোবাসবে না। অন্য কোথাও শ্যামা এত শান্তি পাবে না। শত বাধা পেরিয়ে হলেও তার এই ছেলেটাকেই চায়। কিছুক্ষণ আগে ফিরোজের বলা করুণ আবদারগুলো মনে হয়ে শ্যামার মন খারাপ হয়। বাবা মায়ের কথা মনে হয় না। প্রেমে পাগল মন নিজের সুখের কথা ভাবে। ফিরোজের আদুরে ডাকে কান্নায় শ্যামার গলা বুজে আসে। ফিরোজের চোয়াল শক্ত হয়। গম্ভীর কণ্ঠে বলে, কে মেরেছে? ভাইয়া আব্বা দুজনেই। ফিরোজের বুকটা মুচড়ে ওঠে। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি আগামীকাল আব্বাকে তোমাদের বাড়ি পাঠাবো। তোমাকে আমার বউ করে নিয়ে আসবে। কারো মার খেতে হবে না। শ্যামা মাথা দুলিয়ে বলল, আচ্ছা, তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রেখো। রাখবো। ফিরোজ ভীষণ ভালোবাসা মাখা কণ্ঠে বলল, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি। রাত গভীর। ফাতেমা বেগম স্তব্ধ হয়ে চেয়ারে বসে আছে। বিয়ের এত বছর পরে এই প্রথম স্বামীর হাতে মার খেলেন, তাও অতি আদরের মেয়ে শ্যামার জন্য। শ্যামাকে এত আদর ভালোবাসা দেওয়ার পরেও সে কিভাবে জঘন্য সম্পর্কে জড়ালো। যে সম্পর্কে জড়ালে বাবা মায়ের মনক্ষুণ্ণ হয়, এমন সম্পর্কে জড়ানোর আগে বুক কাঁপল না? শ্যামা খুব ভালো করে জানে এই পরিবারের কেউ ফিরোজকে পছন্দ করে না। এত সব জানার পর নিজেকে কিভাবে বিষাক্ত সম্পর্ক নামক বেড়াজালে নিজেকে আটকালো। ফাতেমা বেগম চোখ মুছে উঠে দাঁড়ায়। বেদনাদায়ক দৃষ্টি মেলে মেয়ের রুমের দিকে তাকায়। দুঃখে বুকটা মুচড়ে উঠে। চিৎকার করে কান্না করতে ইচ্ছা করে। এত কষ্ট করে মেয়ে জন্ম দিয়েছেন এমন কথা শোনার জন্য। সেদিন ঠিক হওয়া বিয়েটা কত ভালো ছিল, কিন্তু শ্যামার কারণেই ভেঙে গেল। শ্যামা লাইট অফ করে শুয়ে আছে। নিঝুম রাত নাম না জানা এক পাখি থেমে থেমে করুণ সুরে ডাকছে। এমন করুণ ডাক শুনে মনে হচ্ছে পাখিটা তার মনের দুঃখ বুঝে এমন করে ডাকছে। তার আব্বা আম্মা এত সহজে এই সম্পর্ক মানবে বলে মনে হচ্ছে না। শ্যামা চেষ্টা করবে, দরকার হলে নিজের জান বাজি রেখে হলেও চেষ্টা করবে। তারপরেও ফিরোজকে নিজের করে নেবে। হ্যাঁ, সে বাবা মায়ের কষ্টটা বুঝে, কিন্তু একবার বিয়ে করে নিতে পারলে ঠিক সবাই মেনে নেবে, এই বিশ্বাস শ্যামার আছে। যদিও ফিরোজ তাকে আশ্বাস দিয়েছে যে কালকেই তার আব্বাকে এই বাড়ি পাঠাবে। শ্যামার শান্তি লাগে না, অশান্তিতে ছটফট করে দীর্ঘশ্বাস ছাড়ে। ফিরোজ সারা রাত ঘুমাতে পারেনি। বারবার মনের পর্দায় শ্যামার কাতর মুখটা ভেসে উঠেছে। সেই মুখে ফুটে ওঠা কষ্টের পারদ তাকে গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে। সকাল হলেই তার আব্বাকে শ্যামার কথা বলতে হবে। আর এই বলা নিয়ে ফিরোজের যত ভয়। তার আব্বা অহংকারী নাকুচু মানুষ। তিনি সহজে কোনোভাবেই শ্যামাকে পুত্রবধূ হিসেবে মেনে নেবে না। এত সহজে ওনার থেকে সম্মতি আশাও করা বোকামি। ফিরোজের ধারণা শ্যামাকে নিজের করে পেতে হলে তাকে প্রচুর বাধা পেরোতে হবে। তা বাধা আসুক, সেসব বাধা পেরোতে রাজি, শুধু শ্যামা হাতটা শক্ত করে রাখলেই হয়। সকালে ফিরোজ নাস্তার টেবিলে নাস্তা করতে যায়। টেবিলের দিকে চোখ ভুলিয়ে সবাইকেই দেখতে পায়। মোহাম্মদ আলী চায়ের কাপ হাতে চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর উনি আস্তে করে বলল, মেয়েটাকে এত মনে পড়ছে? রোজিনা বেগম বলল, মন খারাপ করো না, কালকেই চলে আসবে। ফারিয়া কালকেই চলে আসবে। এরপর পরীক্ষা, আগে আর যাবে না। তারপরও ফারিয়াকে ছাড়া ঘরটা খালি লাগছে। একমাত্র মেয়ে বলে সবারই মন খারাপ। এই মন খারাপের মাঝে শ্যামার প্রসঙ্গ তুলে ধরা কতটা যুক্তিসঙ্গত তা ফিরোজের ঠিক বোধগম্য হয় না, কিন্তু সে নিরুপায়। শ্যামার আব্বার ভাই কেমন এটা তারা ভালো করেই জানে। আর একবার যেহেতু ব্যাপারটা জানাজানি হয়ে গিয়েছে, এখন শ্যামার উপরে চাপ আরও বাড়বে। যে সময় হোক তার আব্বার সামনে এই কথাগুলো বলতেই হবে। তাই সিদ্ধান্ত নিল এখনই বলবে। ফিরোজ কিছু খাচ্ছে না দেখে মোহাম্মদ আলী বলল, কিরে, খাচ্ছিস না কেন? ফিরোজ বলল, আব্বা একটা কথা বলি। বল। ফিরোজ খুব গোপনে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, বলে, আব্বা, আপনি সম্মতি দিলে আমি বিয়ে করতে চাই। মোহাম্মদ আলীর মুখে হাসি ফুটে ওঠে।
সত্যি? ফিরোজ কিছু না বলে মাথা নেড়ে সায় জানায়। মোহাম্মদ আলী বলল। তাহলে মুনিয়ার আব্বাকে খবর দেই, উনি তো সেদিনও জিজ্ঞেস করলো। ফিরোজ দ্রুত বলল। না না, আমি মুনিয়াকে বিয়ে করতে চাই না। মোহাম্মদ আলী ভ্রু কুচকে তাকায়, হাতের কাপ টেবিলের উপর রেখে বলে। মেয়ে দেখবো? না। তাহলে কাকে? ফিরোজ তার আব্বার দিকে তাকিয়ে বলে। শ্যামাকে, স্বপন কাকার মেয়ে। মোহাম্মদ আলী বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। কয়েকজোড়া বিস্ফোরিত চক্ষু তার উপর এসে নিবদ্ধ হয়। মোহাম্মদ আলী নিজের কানকে এখনো বিশ্বাস করতে পারছে না। উনি গম্ভীর গলায় বলল। কি বলছিস, মাথা ঠিক আছে? ফিরোজ মাথা দুলিয়ে বলল। হ্যাঁ, আমরা একে অপরকে পছন্দ করি। রোজিনা বেগম হতবাক। শ্যামা মাঝে মাঝে তাদের বাড়িতে আসতো। উনি ভাবতেন ফারিয়ার কাছে আসে, কিন্তু এই মেয়ে যে বাড়ির ছেলের সাথেই সম্পর্ক গড়ে তুলবে তা কে জানতো। সবচেয়ে বড় কথা হচ্ছে একদিনও এসব ওনার চোখে পড়েনি। অবাক হওয়া চোখে উনি ফিরোজকে দেখছে। এই ছেলে এতদিন বিয়ের কথা শুনলে লাফাতো, কিন্তু তলে তলে ঠিকই প্রেম করেছে। মোহাম্মদ আলী ছেলের দিকে তাকিয়ে আছে, কি সাবলীলভাবে সে মনের কথা ব্যক্ত করছে। ছেলে এতদিন বিয়ে করবে না বলে মুখে ফেনা তুলে ফেলতো, এখন দেখা যাচ্ছে বিয়ে না করার পেছনে কঠিন কারণ ছিল। সব ঠিক আছে, কিন্তু শ্যামাকে অসম্ভব। স্বপন ইসলাম সারা জীবন স্কুলের ছাত্র ঠেঙিয়ে সংসার চালিয়েছে, কোনো মতে ছেলে মেয়ে ভরণ পোষণ করে মানুষ করেছে। ওনাকে বেয়াই বলে পরিচয় দিতে হবে ভাবতেই মোহাম্মদ আলীর পেট ঘুরঘুর করে ওঠে। শ্যামাকে কোনোভাবে এই বাড়ির ছেলের বউ করা সম্ভব না। এতদিন তোকে রুচিশীল বিচক্ষণ ভাবতাম, কিন্তু তুই এমন কাজ কিভাবে করলি? প্রেম করেছিস ভালো কথা, জাতপাত দেখে প্রেম করবি না। ফিরোজ গম্ভীর গলায় গমগমে আওয়াজ তুলে বলল। আমার রুচির খারাপ দেখলেন কি? খারাপ রুচি না হলে এত ছোট লোকের মেয়ে চোখে পড়ে? আব্বা, স্বপন কাকা ছোট লোক না, ওনারা মধ্যবিত্ত পরিবারের লোক। এই দুনিয়ায় সবাই যে পয়সা হবে তা তো কোনো কথা না। মোহাম্মদ আলীর মেজাজ খারাপ হয়। তুই আমাকে ছোট লোক আর বড় লোকের সংজ্ঞা শিখাবি? শিখাইনি, বললাম শুধু। এমন পরিবারের সাথে আত্মীয়তা করা সম্ভব না। কই আমাদের বংশ আর কই ওরা? ফিরোজ শান্ত কণ্ঠে বলল। আব্বা, আমি শ্যামাকে ভালোবাসি, এটাই আসল কথা। এসব বংশ পরিচয় আমার কিছু যায় আসে না। আমার যায় আসে। ফিরোজ তার আব্বার দিকে তাকিয়ে থাকে। মোহাম্মদ আলী আবারও বলেন। কথা বুঝা গেল? ফিরোজ আস্তে করে বলল। আমি শ্যামাকে বিয়ে করব। আমি চাই আপনি স্বপন কাকার কাছে প্রস্তাব নিয়ে যাবেন। মোহাম্মদ আলী চেঁচিয়ে উঠে হুঙ্কার দিয়ে বলল। অসম্ভব। ফিরোজ নরম স্বরে বলল। জীবনে তো কিছু চাইনি আব্বা, এবার চাইলাম ফিরিয়ে দেবেন। মোহাম্মদ আলী ছেলের মুখের দিকে তাকায়। হ্যাঁ, তো পছন্দ। জি। শ্যামার চেয়ে মুনিয়া ভালো ছিল না? রাজ্যের সাথে রাজকন্যা। ফিরোজ উঠে দাঁড়ায়। আমার রাজ্য চাই না আব্বা, রাজকন্যা হলেই হবে। মোহাম্মদ আলী হঠাৎ চুপ হয়ে যায়, কিছুক্ষণ পরে গম্ভীর গলায় বলে। তাহলে তুই আমার মান রাখবি না? মান রাখবো বলেই তো অনুমতি নিতে আসলাম, না হলে বিয়ে করে এসে বলতাম। মোহাম্মদ আলী মাথা নাড়ে। আমি প্রস্তাব দেওয়ার পরে যদি ওনারা একবারও না করে, আমি কিন্তু আর কখনোই বাড়িমুখ হব না। ফিরোজ আত্মবিশ্বাসের সাথে বলে। না, করব না। আচ্ছা। ফিরোজ খুব খুশি হয়, কয়েক কদম এগিয়ে তার আব্বাকে জড়িয়ে ধরে। উনি যে এত সহজে রাজি হয়ে যাবে তা ফিরোজের বিশ্বাস হচ্ছে না, কিন্তু এমন পরিস্থিতিতে অবিশ্বাসও করতে পারছে না। সে আস্তে করে বলল। আব্বা, শ্যামাকে এনে দিলে আমার জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে। মেয়েটা আমার সেরা উপহার। মোহাম্মদ আলী পাথরের মতো দাঁড়িয়ে থাকে। সারাদিন শ্যামার সাথে বাড়ির কেউ কথা বলেনি, এত আদরের কন্যার সাথে কেউ কথা বলেনি। এটা আসলে অবিশ্বাস্য। শ্যামার খুব একা একা লাগছিল। সে কয়েকবার মায়ের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু ফাতেমা বেগম শ্যামাকে পুরো দস্তুর এড়িয়ে গেছেন। শ্যামা ব্যাকুল হয়, বাবা মায়ের এই এড়িয়ে চলা তার সহ্য হয় না। ফিরোজ ফোন দিলে সব বলে। ফিরোজ তাকে বলে। আব্বা আজকে সন্ধ্যায় তোমাদের বাড়ি যাবে, আশা করি কথা পাকা হবে। আমার আব্বা আমার কথা শুনবে, দেখো। শ্যামা বিড়বিড় করে বলল। ভালো হলেই ভালো, আমার এত অশান্তি হচ্ছে। সব ঠিক হয়ে যাবে। শ্যামার ভয় হয়, তার কেন জানি মনে হচ্ছে কিছুই ভালো হবে না। সন্ধ্যায় মোহাম্মদ আলী স্বপন ইসলামকে ওনার হোটেলে ডেকে নেয়। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ কথা হয়। গম্ভীর মুখে স্বপন ইসলাম বেরিয়ে আসে, দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটে। চোখে মুখের ভাষা ঠিক বোধগম্য হয় না। বাড়ির বারান্দায় সবাই বসে আছে। মোহাম্মদ আলী উঠানের কাছে লাভের ঝাড় থেকে একটা বাঁশের কঞ্চি হাতে নেয়। সবাই বারান্দায় বসে থাকলেও শ্যামা অনুপস্থিত। উনি কারোর সাথে কোনো কথা না বলে শ্যামার রুমে গিয়ে সশব্দে দরজা আটকে দেয়। শ্যামা টেবিলে বসেছিল। বাহিরের বারান্দায় সবাই বসে থাকলেও শ্যামা সেখানে যায়নি। তার সাথে পরিবারের কেউ কথা বলে না। ওখানে গিয়ে কি হবে?
হঠাৎ দরজা বন্ধের শব্দ পেয়ে শ্যামা মাথা ঘুরিয়ে পেছনের দিকে তাকায়। তার আব্বাকে তার দিকে টকটকে লাল চক্ষু নিয়ে তাকিয়ে থাকতে দেখে। সে খেয়াল করে তার আব্বার হাতে বাঁশের কঞ্চি, স্বপন ইসলামের হাতে কঞ্চি। দরজা বন্ধ। শ্যামার বুকটা কেঁপে ওঠে। ওনার রাগ সম্পর্কে সে ভালো করে অবগত, তাই এখন যে রেগে আছে তা বুঝতে তার সমস্যা হচ্ছে না। শ্যামা উঠে দাঁড়ায়, আস্তে করে দরজার দিকে যেতে চায়। স্বপন ইসলাম শ্যামার হাত চেপে ধরে। শ্যামা আতকে উঠে, চোখ জ্বালা পোড়া করে পানি বের হয়। কাপা স্বরে বলল, আব্বা, আম্মা, আম্মা। স্বপন ইসলাম মেয়ের দিকে কড়া চোখে তাকিয়ে বলল। তুই ফিরোজকে পছন্দ করিস? শ্যামা ভয় পায়। সে তার রাগী আব্বার সামনে নিজের ভালোবাসার কথা কিভাবে প্রকাশ করবে তা ভেবে কুল পায় না। ওনাকে দেখে এমনিতে মনে হচ্ছে ভীষণ রেগে আছে। এখন যদি শ্যামা আবার প্রেমের কথা স্বীকার করে তাহলে তুলকালাম বাঁধতে দেরি হবে না। সে ভয়ে ভাবে মিথ্যা বলবে, কিন্তু মিথ্যা বললে যে আরেক সমস্যা। সে ভালোবাসে, পছন্দ করে, এটা ঠিক। সেই ভালোবাসাকে অস্বীকার করবে কি করে? তাছাড়া সেই প্রথম ভালোবেসেছে, ফিরোজকে পাগল বানিয়েছে। এখন অস্বীকার করবে কিভাবে? ফিরোজ বলেছিল আজকে তার আব্বাকে পাঠাবে। যদি সে এখন মিথ্যা বলে, তাহলে যদি তার আব্বা না করে দেয়, শ্যামা বুক ভরে শ্বাস নেয়, ভাবে সত্যি বলবে, এরপর যা হবার হবে। ভয় ধরে রেখে বলল, আবার ফিরোজ ভাইকে আমার পছন্দ, ওনাকে ভালোবাসি আমি। স্বপন ইসলাম রাগে ফুসফুস করে শ্বাস নেয়। মেয়ের সাহস দেখে অবাক হয়। মোহাম্মদ আলীর কথাগুলো কান গরম সীসার মতো লাগছে, কিন্তু ঘরের মেয়ে যদি ঠিক না থাকে তাহলে পরের সাথে তর্ক করে লাভ কি? স্বপন ইসলাম রাগে হুঙ্কার দিয়ে উঠে হাতের কঞ্চি দিয়ে শ্যামার গায়ে আঘাত করে। হঠাৎ আঘাত করাতে শ্যামা ভড়কে যায়। আঘাত থেকে বাঁচতে সরে যেতে চায়, কিন্তু স্বপন ইসলাম যেন আজকে প্রতিজ্ঞাবদ্ধ, কোনোভাবেই শ্যামাকে সরতে দেবে না। শ্যামার চোখ ফেটে পানি আসে। মারের কারণে সারা শরীর থরথর করে কাঁপছে। কাপা গলায় বলল, আব্বা, আব্বা। স্বপন ইসলাম মেয়ের ডাককে তোয়াক্কা করে না। যেই মেয়ের জন্য অপমানিত হতে হয়, এই মেয়ে বাঁচিয়ে রাখাচ্ছে মেরে ফেলা ঢের ভালো। বাহির থেকে ফাতেমা বেগম আর রিপন দরজা ধাক্কাচ্ছে আর ডাকছে। পুরুষ মানুষের হাতের মার খুব সহজ ব্যাপার না। শ্যামার শরীর এত আঘাত নিতে পারে না। হাঁটু মুড়ে ফ্লোরে বসে পড়ে। কাতর গলায় তার আব্বাকে ডাকে। তার আব্বা অনুনয় না শুনলে তার আম্মাকে ডাকে। কোনো উপায় না পেয়ে স্বপন ইসলামের পা আঁকড়ে ধরে বলে, আবার মারবেন না আব্বা, আমি মরে যাব আব্বা। স্বপন ইসলাম কঠোর কণ্ঠে বলল, মরে যা, তোর মতো মেয়ে লাগবে না। শ্যামার মনে হচ্ছে প্রাণ পাখি তার দেহ ছেড়ে চলে যাবে। সে চেঁচিয়ে তার আম্মাকে ডাকলো। আম্মা, আম্মা। স্বপন ইসলাম বললেন, তুই বল, আর কখনো ফিরোজের নাম মুখে নিবি না, তাহলে ছাড়বো। শ্যামা এমন কথা শুনে দুই হাত দিয়ে আঁকড়ে ধরে রাখা তার আব্বার পা ছেড়ে দেয়। স্বপন ইসলাম বুঝলেন মেয়ে ফিরোজকে ছাড়বে না। উনি আরো রেগে যান, বেধম পেটালেন। শ্যামা নিশ্চুপ হয়ে গেছে, শান্ত হয়ে আঘাত সহ্য করছে। ছটফট করতে করতে শ্যামা চোখের সামনে ফিরোজকে দেখলো। বিড়বিড় করে বলল, কষ্ট হচ্ছে। ছটফট করতে করতে শ্যামা জ্ঞান হারায়। মাটির মেঝেতে দেহটা নির্জীব হয়ে পড়ে থাকে। স্বপন ইসলাম মেয়ের দিকে তাকিয়ে দরজা খুলে দেয়। রাগে মাথা খারাপ হয়ে গেছে। ফাতেমা বেগম শ্যামার কাছে ছুটে গিয়ে আহাজারি করে বলল, এটা আপনি কি করছেন? স্বপন ইসলাম হাতের লাঠি ছুঁড়ে দূরে ফেলে দেয়। দাঁতের সাথে দাঁত চেপে বলল, ভালো করেছি, ওর মরে যাওয়াই ভালো। ফাতেমা বেগম মেয়ের চেহারাটার দিকে তাকায়। ফর্সা মুখ কালো হয়ে গেছে, চোখের পানি মাটিতে পড়ে গালে কাদা লেগে গেছে। অতি আদরের মেয়ের পরিণতি দেখে ওনার বুকটা হাহাকার করে উঠে। কি থেকে কি হয়ে গেল? শ্যামাকে ধরাধরি করে বিছানায় শোয়ানো হয়। পানি এনে শ্যামার মাথায় ঢালে যেন জ্ঞান ফিরে। স্বপন ইসলাম তখন রাগের মাথায় মারলেও এখন মনে হচ্ছে এত বেশি আঘাত করা ঠিক হয়নি। ছোট্ট মানুষ সইতে পারেনি। উনি দাঁড়িয়ে আছে, চোখের দৃষ্টি শ্যামার দিকে নিবদ্ধ। রিপন তার আব্বার কাছে জানতে চায় কি হয়েছে। রিপনের প্রশ্ন শুনে সবাই উৎসুক চোখে ওনার দিকে তাকায়। স্বপন ইসলামের চোখে ভেসে ওঠে সন্ধ্যার দৃশ্য। প্রতিদিনের মতো আজকেও বিকালে চা খেতে বাজারে গিয়েছেন। পরিচিত মানুষদের সাথে গল্প করে বাড়ি আসার সময় এক ছেলেকে দিয়ে মোহাম্মদ আলী ওনাকে ডেকে পাঠায়। স্বপন ইসলাম হোটেলে যায়। মোহাম্মদ আলী ওনাকে বসিয়ে বললেন, আপনি তো শিক্ষক মানুষ, অথচ ঘরের মানুষকে আসল শিক্ষা দিতে পারলেন না। স্বপন ইসলাম ওনার কথার ধাত বুঝতে পারল না। মাথা নেড়ে ভ্রু কুঁচকে বলল, ঠিক বুঝলাম না। মোহাম্মদ আলী গম্ভীর গলায় বলল, না বোঝার মতো কোনো কঠিন কথা আমি তো বলি নাই। আপনার মেয়ে ফিরোজের পিছনে ঘুরে কেন? স্বপন ইসলাম বললেন, মানে? আপনার মেয়ে সামলাই রাখেন। স্বপন ইসলাম স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। ওনাকে তাকিয়ে থাকতে দেখে মোহাম্মদ আলী বলল, আপনাকে ভালো মনে করেছিলাম, কিন্তু আপনি যে এত লোভী তা কম্মি কালেও ভাবিনি। স্বপন ইসলাম রেগে যান। না জেনে ওনার সম্পর্কে এমন কথা বলাতে উনি বললেন, বাজে কথা বলবেন না। আমি লোভীর কি করেছি? নিজের মেয়েকে আমার ছেলের পেছনে লাগিয়ে দিয়ে এখন বলছেন কি করেছেন? আমার মেয়েকে আপনার ছেলের পেছনে কেন লেলিয়ে দিতে যাব? মোহাম্মদ আলী তাচ্ছিল্য করে বলল, কেন আবার আমার অর্থ সম্পদের জন্য? এই এত বড় হোটেল তো ফিরোজেরই, তাকে হাত করতে পারলে ভালো না?
স্বপন ইসলাম থমথমে খেয়ে যায়। জীবনে কেউ কখনো ওনাকে এমন করে অপমান করেনি। রাগে কথা বলার খেই হারিয়ে ফেলেন। আপনার ছেলে আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে, সেগুলো দেখছেন না? মোহাম্মদ আলী ওনার গাল ভর্তি দাড়ির উপর হাত বুলিয়ে বলল, পোলাপান মানুষ, মনে রং লেগেছে, তাই একটু তামাশা করেছে। আপনি আপনার মেয়ে ঠিক করেন, ও যেন আর পিছু পিছু না ঘুরে। আমার মেয়ে পিছনে ঘুরে না। ঘুরে? আমার ছেলেকে এমন পটানো পটিয়েছে যে সে বিয়ের জন্য পাগল হয়ে গেছে। স্বপন ইসলাম অবাক হয়ে বলল, আমি এসবের কিছু জানি না। জানবেন কেন? মেয়ে কি ঘরে রাখেন না? মেয়ে যেমন বদমাইশি করেছে তা টের পাননি? আপনি কেমন বাবা? জন্ম দিতে পারলেই দায়িত্ব শেষ, নাকি নিজেই বড়লোক বাপের ছেলে দেখে মেয়েকে দিয়ে রেখেছেন? তাছাড়া সামান্য স্কুলের চাকরি দিয়ে তো আর এত বড় সংসার চালানো যায় না। পয়সাওয়ালা পার্টি ভাগে নিতে পারলে ভালোই হয়, হারাম আয়েশ বাকি জীবন কাটানো যাবে। কি বলেন? স্বপন ইসলামের চোখ জ্বালা করে। এই হোটেলে বসে কান্না করা খুবই দৃষ্টিকটু। উনি নিজেকে সামলে নেন। মোহাম্মদ আলী ফের বলেন, আপনাদের মতো ছোট বংশের মানুষের সাথে আমি কখনো কোনো আত্মীয়তা করব না। ভালোই ভালোই মেয়েকে সামলে নেন। আর মেয়ে বিয়ে দিতে যা লাগে সব আমি দেব। তারপরেও আমার ছেলের থেকে আপনার মেয়ে যেন দূরে থাকে। স্বপন ইসলাম কিছুক্ষণ চুপ করে বসে থাকে। অপমানে শরীর টনটন করছে। আদরের মেয়ের জন্য আজকে ওনাকে এই পরিস্থিতিতে পড়তে হলো। এটা ভাবতেই ইচ্ছে করছে মরে যেতে। উনি বললেন, আপনার আর কিছু বলার আছে? মোহাম্মদ আলী হেসে বলল, ভাই সাহেব, রাগ করেন না। ছোট মানুষ ছোট ছোট আত্মীয় খুঁজেন, এত বড় জায়গায় নজর দেওয়া ভালো না। আচ্ছা, আমি আমার মেয়েকে সামনে রাখবো, আপনার ছেলেকে আপনি সামলাবেন। যদি সে কোনো উল্টাপাল্টা করার চেষ্টা করে তখন ভালো হবে না। মোহাম্মদ আলী ভাবলেশীন ভাবে বলল, আমার ছেলে উল্টাপাল্টা করবে কেন? বললাম না রং লেগেছে। রং শেষ হলে আর অমুখ হবে না। এবার আপনি আসতে পারেন। স্বপন ইসলাম থমথমে গম্ভীর মুখে হোটেল থেকে বেরিয়ে আসে। রিপনের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। তার আব্বার মুখের কথা শুনে মাথা গরম হয়ে গেছে। কড়া চোখে শ্যামার দিকে তাকায়। তার এখন ইচ্ছে করছে মেয়েটাকে জ্যান্ত কবর দিতে। শান্তা আর ফাতেমা বেগম দুজনে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। ওনারা মোহাম্মদ আলীকে ভালো মানুষ হিসেবেই জানতো, কিন্তু উনি যে এমন মানুষ তা কারো জানা ছিল না। ফাতেমা বেগম এতক্ষণ শ্যামার প্রতি সদয় থাকলেও এখন ওনারও রাগ লাগছে। আরও একচট মারতে ইচ্ছা করছে। শ্যামার মোবাইলে মেসেজ আসে। শ্যামার তখনও জ্ঞান ফিরেনি। মেসেজের শব্দে রিপন এগিয়ে গিয়ে মোবাইল হাতে নেয়। ফিরোজ মেসেজ করেছে। শ্যামা, আব্বা কি তোমাদের বাড়ি গেছে? জানাও। রিপন মোবাইলটা বন্ধ করে প্যান্টের পকেটে রেখে দেয়। গমগমে গলায় বলল, আজকে থেকে ওর ঘর থেকে বেরোনো বন্ধ, মোবাইল চালানো বন্ধ। বেশি বাড়াবাড়ি করলে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। স্বপন ইসলামের মাথা ঘুরে যায়। উনি হাই প্রেশারের মানুষ। অতিরিক্ত চাপ কিংবা টেনশন সহ্য করতে পারেন না। আজকে তো একেবারেই মাত্রাতিরিক্ত হয়েছে। রিপন ওনাকে ধরে রুমে নিয়ে যায়। ফাতেমা বেগম আর শান্তা ওনার পিছু পিছু যায়। সবাই চলে যাওয়ার পর শ্যামার ডাগর চোখের কোণ বেয়ে ফোটায় ফোটায় পানি গড়িয়ে পড়ে। তার জ্ঞান ফিরেছে অনেকক্ষণ, কিন্তু সে ভয়ে লজ্জায় চোখ খুলেনি। চোখ বন্ধ রেখে তার আব্বার সবগুলো কথা শুনে কষ্টে মন ভরাক্রান্ত হয়ে গেছে। ফিরোজ তো বলেছিল তার আব্বা আসবে, কিন্তু এসব বলার জন্য আসবে তা তো বলেনি। স্বপন ইসলামের জন্য শ্যামার কষ্ট হয়, তার জন্য আজকে উনি এত অপমানিত হলো। চিৎকার করে কান্না করতে ইচ্ছা করে। মেয়ে হিসেবে নিজেকে খুব ছোট লাগছে। ফিরোজ সারা সন্ধ্যা ছটফট করে কাটায়। তার আব্বা কি কথা বলে আসে সেই চিন্তায় স্থির হয়ে দাঁড়াতে পারে না। শ্যামাকে কয়েকবার ফোন করছে, কিন্তু তার মোবাইল বন্ধ। ফিরোজের কেমন অশান্তি লাগে। অকারণে বুক ছটফট করে, গলা শুকিয়ে আসে। সারা শরীরে কেমন এক জ্বালা পোড়া অনুভব করে। অশান্তি যখন চূড়ান্ত পর্যায়ে, তখন সে তার আব্বাকে ফোন দেয়। মোহাম্মদ আলী জানায়, শ্যামার আব্বা না করে দিয়েছে, উনি তোর কাছে বিয়ে দেবে না। ওই মেয়ের আরেক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। ফিরোজের পায়ের নিচের মাটি যেন মৃদু কেঁপে ওঠে। আপনি কিছু বললেন না? বলবো না আবার? আমার ছেলে শান্তি আনতে সব বলতে পারে, কিন্তু উনি আমার কোনো কথাই শুনেননি। ফিরোজ বিশ্বাস করতে চায় না। সে বলল, আব্বা, আপনি সত্যি বলছেন? হ্যাঁ আব্বা, তুই আমার কথা বিশ্বাস কর, শ্যামাকে ভুলে যা। ফিরোজ কান থেকে মোবাইল নামিয়ে চুপচাপ বসে থাকে। ইচ্ছে করছে এখনই শ্যামাদের বাড়িতে যেতে, কিন্তু এত রাতে যাওয়া ঠিক হবে না। শ্যামার সাথে কথা বলতে পারলে ভালো লাগতো, কিন্তু সেই রাস্তাও বন্ধ। পরের দিন সকালে ফিরোজ ভাবে শ্যামার ফোনের অপেক্ষা করবে। শ্যামা কলেজে যাবে, তখন কথা বলবে। কিন্তু না, শ্যামা কোনো ফোন দিল না, না কলেজে গেল। এমন নিশ্চিততা দেখে ফিরোজের চিন্তা বাড়ে। দুপুরে ফারিয়া তার শ্বশুর বাড়ি থেকে আসলে তাকে দেখা করতে পাঠায়, কিন্তু শ্যামার আম্মা ফাতেমা বেগম ফারিয়াকে শ্যামার রুমে যেতেই দেয় না। জানায় শ্যামার শরীর ভালো না, পরে দেখা করবে। ফারিয়া এসে এসব জানালে ফিরোজ চিন্তায় পড়ে। কি এমন অসুস্থতা যে ফারিয়ার সাথেও দেখা করছে না? মনে হয় তার অজান্তে কোনো গোলমাল হয়েছে। ফিরোজ সন্ধ্যায় দুইজন ছোট ভাই নিয়ে শ্যামাদের বাড়ি। শ্যামার বাবা ভাই তখন বাড়িতে উপস্থিত ছিল। ফিরোজকে দেখে স্বপন ইসলাম রেগে যায়। হুঙ্কার দিয়ে বলল, এখানে এসেছো কেন? বেরিয়ে যাও।
ফিরোজ বুঝতে পারে ঘটনা আর সহজ নেই, যা ঘটেছে খুব খারাপ ঘটেছে। সে অনুনয় করে বলল। চাচা, আমার কথাটা শুনেন। ফিরোজ কিছু বুঝে ওঠার আগে রিপন তার গালে থাপ্পড় দিয়ে ফেলে, তারপর কয়েকটা ধাক্কা দিয়ে বারান্দা থেকে বের করে দেয়। দাঁতে দাঁত চেপে বলল। তোর আব্বার কাছে যা, ছোট লোকের বাড়িতে আসলে এসবই পাবি। ফিরোজ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে, সাথে ছেলেগুলো বলল। গা ইরাইরা কন খালি। ফিরোজ মাথা নেড়ে না করে। সে চলচল চোখে শ্যামার বন্ধ দরজার দিকে তাকায়। শ্যামা বিছানায় কাঁথা গায়ে শুয়ে আছে, প্রচন্ড জ্বরে শরীর কাঁপছে। গতকাল রাতে এমন বেদম মার খাওয়ার পরে তার শরীর আর সহ্য করতে পারেনি। সারা শরীর ভীষণ যন্ত্রণায় কাতরে জ্বর এসেছে, বিছানা থেকে নামার শক্তিটুকু পাচ্ছে না। জ্বরের মাঝে মনে হচ্ছে ফিরোজের কাছে যেতে পারলে তার জ্বর সেরে যেত। ফিরোজের একটু হাতের ছোঁয়ায় তার অসুস্থতা নিমিষেই ভালো হয়ে যাবে। লোকটা তার ভালো থাকার জাদুমন্ত্র। পাগলটাকে দেখার জন্য মনটা কি ছটফট করছে, অসুস্থতায় যেন আরো বেশি মনে পড়ছে। শ্যামার ব্যথায় কেঁপে উঠে। ছেলেটার কাছে যেতে পারলেই শরীর ভালো লাগতো, কিন্তু সে ফিরোজের কাছে যাবে কি করে? তাকে যে আটকে রেখেছে, যদি আটকে না রাখতো তাহলে শ্যামা ঠিক চলে যেত। বাড়ির লোকেরা বোধহয় তার মনের ভাব বুঝতে পেরেছে, তাই তো আটকে রেখেছে। ফারিয়ার সাথেও দেখা করতে দেয়নি। সে ফারিয়াকে বলতে পারেনি যে ফিরোজ যেন তাকে নিয়ে যায়। শ্যামা চোখ বন্ধ করে শুয়ে আছে। টেবিলের উপরে দুপুরের খাবার ঢেকে রাখা, খেতে ইচ্ছা হয়নি, আর কেউ তাকে খেতেও বলেনি। প্রেম করার অপরাধে শ্যামাকে সবাই ভুলে গিয়েছে। হঠাৎ শ্যামা ফিরোজের গলার স্বর শুনতে পায়, পরক্ষণে তার আব্বার হুঙ্কার, রিপনের কথা আর থাপ্পড়ের শব্দ। শ্যামা ক্যাথা সরিয়ে লাফিয়ে উঠে দাঁড়ায়, শরীরের যন্ত্রণা উপেক্ষা করে ছুটে দরজার সামনে যায়। সে নিশ্চিত রিপন ফিরোজকে মেরেছে। শ্যামার চোখ উপচে পানি পড়ে। ভীষণ রাগী মানুষটা তার জন্য মার খাচ্ছে। শ্যামা দরজায় কান পাতে, বাহিরে কোনো শব্দ নেই কেন? ফিরোজ কি চলে গেছে? শ্যামা শুকনো গলায় ফ্যাস ফ্যাস করে আস্তে আস্তে বলল। ফিরোজ, ফিরোজ আমায় নিয়ে যাও। বাহির থেকে কোনো শব্দ আসে না। তার আস্তে বলা কথা হয়তো কেউ শুনেনি, কেউ শুনলে নির্ঘাত আবার মারত। শ্যামা দরজা ঘেঁষে মাটিতে বসে হু হু করে কেঁদে দেয়। ফিরোজ কিছু বলতে চাইছিল, যেভাবেই হোক সে জেনে গেছে শ্যামা বিপদে, তাই তো বাড়ি অবধি এসেছে। কিন্তু একজন আরেকজনকে চোখের দেখাও তো দেখতে পারল না। ভালোবাসা এত কষ্ট কেন, এত যন্ত্রণা কেন ভালোবাসায়? ফিরোজের আব্বা এমন না করলেও পারত। ফিরোজকে একরকম বলে তার আব্বাকে আরেক রকম বলেছে। শ্যামার শরীর এত দুর্বল লাগছে যে সে মাটিতে শুয়ে পড়ে, পাগলের মতো বোবা কান্না কাঁদতে থাকে। যন্ত্রণায় বুকটা ফেটে যাচ্ছে। দরজা বন্ধ, মোবাইল কাছে নেই। কিভাবে ফিরোজের সাথে যোগাযোগ করবে? কথা না হলে, দেখা না হলে শ্যামা পাগল হয়ে যাবে। ফিরোজ চুপচাপ রুমে বসে আছে। আজকে মনে হচ্ছে এই দুনিয়ায় তার আপন বলতে কেউ নেই। থাকলে কি আর এমন হতো? সবাই এমন বেইমানি করতো? ছোটবেলায় মা বেইমানি করে চলে গেল, তারপর থেকে তার আব্বাকে দুনিয়ার সবচেয়ে আপন ভাবতো। কিন্তু আপন হলে কি উনি এই কাজটা করতে পারতো? পছন্দের কথা বলার পরে নিজের আকুতিগুলো জানানোর পর সে ভেবেছিল তার আব্বা তার শান্তির জন্য সব করবে, কিন্তু উনি তার বিপরীত করেছে। ফিরোজকে বুঝিয়ে দিয়েছে সে এই দুনিয়ায় কতটা একা, তার আর সুখ পাওয়া হবে না। উনি নিশ্চয়ই শ্যামার বাবাকে অপমান করেছে, তা না হলে ওনারা এত রেগে থাকবে কেন? উনি কি ভেবেছে এমন করলে সে শ্যামার হাত ছেড়ে দেবে? ভালোবাসা এত ঠুনকো? কখনোই না। শত বাধা আসলেও সে শ্যামাকে ঠিক নিজের করে নেবে। এই মেয়েটার জন্যই তো আজকে রিপনের মতো ছেলে তার গায়ে হাত দিতে পারলো। সে প্রতিবাদ করলে হয়তো শ্যামাকে কষ্ট পেতে হতো। ভীষণ রাগী ছেলেটাও ভালোবাসার জন্য চুপ থাকতে শিখে গিয়েছে। আচ্ছা, ওনারা শ্যামাকে কি আবার মেরেছে? তা না হলে শ্যামাকে দেখা গেল না কেন? ফিরোজের হাঁসফাঁস লাগে, দম বন্ধ হয়ে আসে। অজানা ব্যথায় বুকটা চিনচিন ভারী লাগে, চোখ ভীষণ জ্বালা করে, পানি আসে। তার মনের কষ্ট বলার মতো একটা মানুষও দুনিয়ায় নেই। ফিরোজ মোবাইল থেকে শ্যামার ছবিটা বের করে ঠোঁটের কাছে এনে চুমু দেয়। ফিসফিস করে বলল। তোমাকে ঠিক নিজের করে নেব, তুমি চিন্তা করো না পাখিটা। মোহাম্মদ আলী এখনো বাড়ি ফিরে আসেনি। ফিরোজ চাইলে হোটেলে গিয়ে সব জিজ্ঞাসা করতে পারতো, কিন্তু না, সে বাড়ি আসার অপেক্ষা করছে। গেট খোলার শব্দ হতে ফিরোজ উঠে দাঁড়ায়। বের হয়ে দেখে মোহাম্মদ আলী সোফায় বসেছেন। ফিরোজ সামনে দাঁড়িয়ে বলল। আপনি স্বপন কাকাকে কি বলেছেন? যা বলেছি তা তো ফোনেই বললাম। ফিরোজ শান্ত গলায় বলল। আর কি বলেছেন সেটা বলেন। মোহাম্মদ আলী বুঝতে পারে যে ছেলে যে কোনো ভাবেই হোক জানতে পেরেছে, তাই আর কিছু লুকোয় না। ফিরোজ, আমি আগেও বলেছি শ্যামাকে আমি মানি না, সুতরাং তোকে বিয়ে করাতে পারবো না। ফিরোজ চিৎকার করে বলল। আপনি কি মানবেন? বিয়ে করব আমি, সংসার করব আমি, আপনার মানার দরকার কি? আপনাকে আমি পছন্দের কথা বলেছি, আপনি তার মান রাখলেন না। ফিরোজ তার আব্বাকে সবসময় মেনে চলতো। সবার সাথে রাগী হলে ওনার সাথে শান্ত ছিল, কিন্তু আজকের মতো এত রেগে যায়নি, এমন কর্কশ কণ্ঠে কথা বলেনি। উনি বললেন। ফিরোজ, বেয়াদবি করো না। বেয়াদবির কি করেছি? আপনি স্বপন কাকাকে উল্টাপাল্টা কথা বলেছেন কেন? বলেছি ভালো করেছি, এমন ফ্যামিলিতে কোনো আত্মীয়তা হবে না। আমার জান থাকতে ওই মেয়ে এই বাড়িতে আসতে পারবে না। ফিরোজ তেরা কণ্ঠে বলল। আমি এই বাড়িতে শ্যামাকে বিয়ে করে আনবই।
তুই বেশি ফাজলামি করছিস। ফিরোজের কণ্ঠ রাগে কাঁপতে থাকে। ফজলামির কি দেখেছেন? যদি শ্যামাকে বিয়ে না করান তাহলে আমি এই বাড়িতে আগুন লাগিয়ে দেব। মোহাম্মদ আলী বুঝলেন ছেলে খুব রেগে গিয়েছে। উনি শান্ত করার জন্য বললেন, শান্ত হ, ভেবে চিন্তে কাজ করতে হবে। ফিরোজ দাঁত কিরমির করে মোহাম্মদ আলীর সামনে থাকা কাঁচের সেন্টার টেবিলটা লাথি দিয়ে ভেঙে ফেলে বলল, শান্ত শান্ত রাখতে চাইলে এমন কাজ কিভাবে করলেন? ভালোই ভালোই স্বপন কাকাকে মানিয়ে নিন। অসম্ভব। ফিরোজ রুমে যেতে যেতে বলল। নিজের পয়সার অঙ্কার কিছুটা কমান। ফিরোজ রুমে যায়। অশান্তিতে সারা রুমময় পায়চারি করে। যেভাবেই হোক দেখা করতেই হবে, কিন্তু উপায় কি? এর পরের দিন সকালে ফিরোজ ফারিয়াকে আবার শ্যামাদের বাড়ি পাঠায়। ফারিয়া ভয় পাচ্ছে, কিন্তু স্বাভাবিকভাবে হেঁটে শ্যামাদের বাড়ি যায়। তারপর সোজা শ্যামার রুমে চলে যায়। ফাতেমা বেগম তখন শ্যামাকে সকালে নাস্তা দিতে এসেছে। ফারিয়াকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। তুমি কেন এসেছো? ফারিয়া হেসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।